বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গরুর মোটা তাজাকরণ। আপনারা সবাই গরু মোটা তাজাকরণ সম্পর্কে জানেন, তারপরও আমি কিছু স্টেপ বাই স্টেপ গরু মোটা তাজাকরণের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো বৈজ্ঞানিক ভিত্তিতে যা আপনাদের জন্য প্রযোজ্য হবে সেটা জানাবো। আমি ডাক্তার আব্দুল আল মাসুদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তর। তো গরু মোটা তাজাকরণের স্টেপ গুলা যদি আপনাকে আমি বলতে যাই, তাহলে আপনাকে প্রথমে বলতে হয় যে এটা একটা খামারির কথা, যে গরু কেনার উপর তার 50% লাভ, অর্থাৎ আপনি কেনার উপরে 50% লাভ করে ফেলেছেন। আপনি যদি গরু না চিনেন কেনার সময়, তাহলে আপনার অবশ্যই সেখানে লস খেয়ে যাবেন। তো বাজার থেকে গরু কিরকম ভাবে কিনবেন এটা অনেক খামারির ভাইরা আমার চেয়ে হয়তো ভালো জানেন। তারপরে আমি কয়েকটা স্টেপ বলছি গরু মোটা তাজাকরণের জন্য। যে গরুগুলা কেনা হবে, এখন আপনাকে বুঝতে হবে গরু মোটা তাজাকরণের মেয়াদ কতটুকু। এখন যারা কোরবানির 15 দিন আগে গরু মোটা তাজাকরণ করার জন্য গরু নিয়ে আসেন, তাদেরকে আসলে গরু মোটা তাজাকরণ খামারি বলা যায় না। তারা জাস্ট একটা টার্ন ওভার করেন এবং তারা এটাকে বিক্রি করে দেন। এটা একটা জাস্ট একটা হয়তো কেউ যদি চট্টগ্রাম বা ঢাকার ব্যবসায়ী হয়ে থাকেন, তারা হয়তো রাজশাহী সিটি হাটে গরু নিয়ে এসে বিক্রি করে দিচ্ছেন। তো তাদেরকে আমি মোটা তাজাকরণ খামারি বলতে পারি না। মিনিমাম 3 মাস হইতে হবে, এটা হচ্ছে যে স্বল্প মেয়াদি। আর মধ্য মেয়াদি হচ্ছে 4 মাস, দীর্ঘ মেয়াদি হচ্ছে 6 মাস। আর গরু মোটা তাজাকরণ করার সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে গরুর বয়স, এবং বয়সটা আপনি কিভাবে নির্ধারণ করবেন সেটা দাঁত দেখে গরুর বয়স নির্ধারণ করা যায়। সাধারণত আমরা গরু মোটা তাজাকরণ করি 1.5 থেকে 2 বছরের গরু, যেগুলা 2 দাঁত বিশিষ্ট, 2 দাঁত স্থায়ী দাঁত বিশিষ্ট। অর্থাৎ স্থায়ী দাঁতগুলো হয় মোটা টাইপের, কোদালের ফলা টাইপের, আর দুধ দাঁতগুলো হয় চিকন চিকন। একেবারে ছোট গরু মোটা তাজা হতে সমস্যা, আবার গরু বেশি বৃদ্ধ হলে সেটা কিন্তু মোটা তাজা হবে না। ষাঁড় গরু হতে পারে, প্রজননের উপযুক্ত গরু হতে পারে, বলদ গরু হতে পারে, সে ধরনের গরু আপনারা সিলেক্ট করতে পারবেন। যদি কোরবানি সিজন হয় তাহলে ওই সময়ের জন্য লাল গরু অথবা কালো গরু এগুলা বেশি প্রাধান্য পায়, যেগুলো হচ্ছে দেশির মধ্যে, দেশালের মধ্যে শাহিওয়াল, রেড চিটাগাং ক্যাটেল। এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে এখন হচ্ছে যারা অধিকাংশ ফ্যামিলি এখন হচ্ছে যে ছোট ছোট ফ্যামিলিতে কনভার্ট হয়ে গেছে। তো যারা ছোট গরু দিয়ে কোরবান করতে চায়, এরকম লোকের সংখ্যা অনেক বেশি থাকে এবং ছোট গরুর ডিমান্ড বেশি থাকে। তাই কোরবানি সিজনে যদি আপনি 1 লাখের মধ্যে যদি গরু মোটা তাজাকরণ করে বিক্রি উপযোগী করতে পারেন, তাহলে সেই গরুগুলার কাস্টমার হয়তো আপনার অনেক বেশি থাকে বড় গরুর তুলনায়। আবার সাধারণত যেগুলো ফ্রিজিয়ান জাতের গরু, সাদা কালো জাতের গরু, এগুলোর সময় কোরবানির সময় ডিমান্ড কম থাকে। তো আপনি যদি টোটাল সিজনে আপনি যদি একদম গরুর মোটা তাজাকরণ খামারি হন, তাহলে আপনি যদি এই বছরটাকে 2 ভাগে ভাগ করে দেন, যে 1 ভাগে হচ্ছে যে আপনি কোরবানির সময়ের জন্য লাল গরু, কালো গরু, এইগুলা আপনি ষাঁড় গরুগুলাকে আপনি করলেন যে কোরবানির জন্য মোটা তাজাকরণ করলেন। অন্য সময় যেহেতু আপনার কোরবানি সিজন নেই, সে সময় আপনি ফ্রিজিয়ান গরুগুলাকে আপনি মোটা তাজা করে সেল করতে পারবেন। অবশ্যই ফ্রিজিয়ান গরুর যে গ্রোথ সেটা আপনার লাল গরু এবং কালো গরুর তুলনায় বেশি, কিন্তু ওইটা পাবলিক যে ডিমান্ড, যে আপনার বিউটিফিকেশন এবং তার যে সৌন্দর্যের উপর ডিপেন্ড করে কিন্তু দামটা অনেক 20-30 হাজার টাকা বেশি হয়। সেটা হচ্ছে মানুষ তো আসলে কোরবানির গরুর মাংসের জন্য না, সৌন্দর্যটা দেখে, সুতরাং ওই ধরনের গরুর ডিমান্ডটা আসলে বেশি থাকে। আর বড় গরুর কাস্টমার এটা আলাদা রয়েছে। তো গরু কেনার উপরে লাভ কেন বলছি, গরু যদি আপনি চিনে নিতে পারেন তাহলে আপনার সেখানে লাভ বেশি। সাধারণত যেসব গরু আপনার দেখবেন যে সাইজে ছোট টাইপের, তো ওগুলা যদি আপনাকে যদি ব্যাপারী বলে যে এটা অনেক বড় হবে, আপনি নিয়ে যান, আপনি এই কথা বিশ্বাস করিয়েন না। যেসব গরুর খাট লম্বা অথবা বডি যেটা আছে সেটা হচ্ছে যে প্রশস্ত এবং যেখানে আপনি চাইলে মাংসটা ফ্রেমে বসাতে পারবেন, ওই গরুটাই আপনি সিলেক্ট করবেন। এবং যেসব গরুর পা লম্বা, খাট লম্বা, এবং ওইসব গরুতে আপনি হাড্ডিসার হলেও সেখানে ফ্রেমের মধ্যে আপনি মাংসটা বসাতে পারবেন। যদি ফ্রেমটাই যদি ছোট হয় তাহলে সেখানে মাংস বসবে না। হাড্ডিসার গরুকে মোটা তাজা করে সুন্দরভাবে 3-4 মাসের মধ্যে বিক্রি উপযোগী করে বিক্রি করা যায়। সো আপনাকে ওই ধরনের গরুগুলো সিলেক্ট করতে হবে। সেটার জন্য কিন্তু আপনাকে যে একবার রাজশাহী সিটি হাট চলে যেতে হবে বা কুষ্টিয়া চলে যেতে হবে সেরকম না। এটা আপনাদের আশেপাশে অনেকগুলো বাজার বসে, সেখান থেকে আপনাদেরকে নিতে হবে, যেগুলো সাধারণত একেবারে
আমি বলি একেবারে মানে খুব পপুলার বাজার না, হয়তো ছোট ছোট বাজারে বলে, সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। তবে সেক্ষেত্রে একটা জিনিসের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে একটা খামারে আনার পর একটা খুরা রোগের একটা চ্যালেঞ্জ থেকে যায়। তবে সেটা কিভাবে ওভারকাম করতে হয় সেটা আমি আপনাদেরকে বলবো। এবং গরু গরু হচ্ছে যে যেটা হচ্ছে যে তার খাদ্য সেটা যেন খেয়ে সে যেন তার যেন ওয়েট আসে, সেজন্য কিন্তু গরুর কিন্তু আরো মেনটেনেন্সের প্রয়োজন হয়। এবং সাধারণত আমাদের সময় একটা জিনিস দেখা যায় যে বর্ডার থেকে যে ক্রস হয়ে মানে গরুগুলো আসে, সেগুলোকে অনেক সময় পাম বড়ি খাইয়ে কিন্তু মোটা তাজা করার একটা বিষয় আছে। তো সেটা আপনারা লাল বড়ি বা এই ধরনের কোনো কিছু খাওয়াতে বললে আপনারা সতর্ক থাকবেন। তো গরু আপনি এখন দেখে নিলেন একটু ভালো থেকে সুন্দর দেখে, কালার দেখে, যেটা আপনি কালারটাকে এবং ফ্রেমটা দেখে নিলেন। এরপর হচ্ছে যে গরুটাকে কেনার পরে আপনাকে প্রথম অবশ্যই একটা নির্দিষ্ট জায়গায় গরুগুলোকে কোয়ারেন্টাইন করতে হবে। আপনি বারবার গরু না কিনে একবার গরু কিনবেন, তাহলে সেটাকে আপনি ট্রিট করে খামারে ঢুকাতে পারবেন। বারবার গরু কিনলে একবার ঢুকাবেন, একবার বের করে ব্যবহার করে বাকি গরুগুলোর মধ্যে ওই যেটা আপনি গরু কিনে এনেছেন সেটার থেকে আপনার রোগ ট্রান্সফার হতে পারে। এটাকে বলে কোয়ারেন্টাইন করবে 7 দিন। কোয়ারেন্টাইন করার পরে তাকে ওই সময় তাকে কিছু অ্যান্টিবায়োটিক এবং পেইন কিলার এগুলো দিয়ে ট্রিট করে তার যে রোগটা সেটা যদি কমিয়ে তাকে খুরা রোগের যে ভ্যাকসিনটা আছে, সরকারি ভ্যাকসিন আছে, বেসরকারি ভ্যাকসিন আছে, খুরার টিকা আছে, সেটা দিয়ে আপনি তাকে সুস্থ করে তারপর খামারে এন্ট্রেন্স করবেন। এবং খামারে এন্ট্রেন্স করার পরে তাকে আপনি 7 দিন পরে আপনি খুরা রোগের টিকা যখন ঢুকাবেন তখন দেওয়ার পরে আপনি এর পরে 1 সপ্তাহ পরে আপনি কৃমিনাশকটা খাওয়াই দিবেন। কৃমিনাশক যে আপনাদের ব্রড স্পেকট্রাম কৃমিনাশক আছে, সেটা হচ্ছে আপনার অ্যান্ডেক্স, অ্যানাডেক্স এগুলো আছে, সেটা আপনারা টিক্লাবেন্ডাজোল, যেটা হচ্ছে যে কলিজা কৃমি এবং গোল কৃমির জন্য ওইটার জন্য কার্যকর, সেটা তার একটা বোলাস 50 কেজি লাইভের জন্য খাওয়াবেন। এরপর হচ্ছে যে আপনাদের যেটা করতে হবে, যেহেতু লাম্পি স্কিন ডিজিজের প্রকোপটা বর্তমানে খুব বেশি, এই 14 দিন পরে আপনাদেরকে লাম্পি স্কিন ডিজিজের টিকাটা অবশ্যই দিয়ে দিতে হবে। এবং 30 দিন বয়স হলে তখন তরকার টিকাটা দিয়ে দিবেন। এগুলো খুব ইজিলি পাওয়া যায় প্রাণী সম্পদ অফিসে, আপনারা যোগাযোগ করবেন, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো কৃমিনাশকের যে সমস্যার, কৃমিনাশকের সাথে যদি আপনার যদি মনে হয় যে কলিজা কৃমির লোডটা বেশি হবে, সেক্ষেত্রে আপনি চাইলে নাইট্রোনেক্স জাতীয় ইনজেকশন গুলো ব্যবহার করতে পারেন। এরপর একটা সমস্যা যেটা হচ্ছে আপনার গবাদি পশুর যে উকুন আটালি, এটা যদি এখান এবং মশামাছি সংক্রমণ, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এগুলো কমানোর জন্য আপনি চাইলে গরুকে কিন্তু 15 থেকে 20 দিন অন্তর অন্তর অ্যাক্টোনিল যে পাউডার আছে, 1 প্যাকেট 5 লিটার পানিতে গুলে গরুকে কিন্তু আপনি ডিপিং করতে পারেন। এতে হবে কি, গরুর শরীরে যদি কোনো আটালি উকুন থাকে এবং মশামাছির সংক্রমণ, সেটা কিন্তু হ্রাস পাবে, গরুর স্কিনটা ভালো থাকবে এবং গরুটা হচ্ছে যে তার ইরিটেশন থেকে রক্ষা পাবে। আপনাকে যদি সারাদিন যদি পোকামাকড় কামড়ায়, সেখান থেকে প্রতিদিন একটা পোকামাকড় যদি আপনার যদি 1 ml ব্লাডও খায়, 500 থেকে 400 ml ব্লাড কিন্তু চলে যেতে পারে। সুতরাং রক্ত শূন্যতায় ভুগলে গরুর ওয়েট কখনো আসবে না। সুতরাং আপনাদেরকে অবশ্যই এটা পোকামাকড় মুক্ত করার জন্য অ্যাক্টোনিল পাউডার বা টাইকোফন পাউডার দিয়ে গোসল করাতে হবে। এবং মাসে বা 1.5 মাসে একবার আইভারমেকটিন ইনজেকশন, বার্মিক ইনজেকশন 1 ml 50 কেজির জন্য আপনাকে দিতে হবে। এটা দিলে এবং কৃমিনাশক খাওয়ালে গরুর যে কলিজা কৃমি এবং বহিঃপরজীবী অন্তঃপরজীবী সবগুলো থেকে মুক্ত থাকবে। এরপর হচ্ছে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গরুর যে খাদ্যটা হচ্ছে যে আমরা যে গরুকে খাদ্যটা দিই, এটা যদি শুধু আমরা যদি আপনার যদি চালের কুড়া খাওয়াই, শুধু যদি ভুসি খাওয়াই, তাহলে কিন্তু সেটা হচ্ছে তার শর্করা। তাই সেখানে কিন্তু গরুকে অবশ্যই এই যে চালের কুড়া বা ভুসি এগুলোর সাথে কিন্তু আপনার খোল এবং আপনার যে সরিষার খোল বা সোয়াবিনের খোল বা ডালের ভুসি দিতে হবে। এগুলো হচ্ছে প্রোটিন। গরুর যে সুন্দর ফিটনেসের জন্য কিন্তু প্রোটিনের দরকার আছে। আমি যদি একটা রেশন বলি যে আপনি যদি 100 কেজি একটা মিক্সচার বানান, তাহলে আপনার এখানে গমের পাতা বসে দিবেন 55 কেজি এবং এখানে ভুট্টার গুঁড়া দিবেন 10 কেজি। এই দুইটা হচ্ছে শর্করা। এবং আপনি সেখানে সরিষার খৈল দিবেন 15 কেজি এবং আপনার সেখানে সরিষার খৈলের সাথে 15 কেজি সরিষার খৈলের সাথে আপনাকে দিতে হবে 20 কেজি খেসারি বা মাসকলাই ডালের ভুসি। এই দুইটা হচ্ছে প্রোটিন। এবং এগুলোর সাথে পরিমাণ মতো লবণ। এবং যদি আমাদের দেশে তো ভিজিয়ে খাওয়ার প্র্যাকটিস, তো সেক্ষেত্রে হলো সরিষার খৈলটা আগে ভিজিয়ে রাখতে হবে। আবার আপনি যদি আপনি শুকনা খাওয়ানোর যদি প্র্যাকটিস থাকে, তাহলে আগে ভিজিয়ে রাখতে হবে। শুকনা খাওয়ানোতে গরুকে আসলে শুকনা যদি আপনি খাবারটা যদি মিক্স করে যদি খড় এবং ওই যে যদি আপনার যে কাঁচা ঘাসের সাথে মিক্স করে দিতে পারে, এটাকে টিডিএন, তাহলে কিন্তু গরুর জন্য এটা আরো বেশি ভালো হয়। যদি চারির মধ্যে খড়, দানাদার খাদ্য, টিডিএন সবগুলো মিক্স করে এবং যদি খড়, কাঁচা ঘাস এগুলো মিক্স করে দেন, কেটে কাঁচা ঘাস চপিং করে, তাহলে এটা গরুর জন্য অবশ্যই আরো ভালো হয়। এবং সেক্ষেত্রে আপনি গরুকে যদি এভাবে প্রোভাইড করেন, গরুর পুষ্টিটা আরো বেশি ভালো কাজ করবে। এবং এই
এই ক্ষেত্রে আপনার এখানে কয়েকটা রেশনের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে 100 কেজি যদি একটা গরুর লাইভ ওয়েট হয় তাহলে তার জন্য 1.5 কেজি দানাদার খাদ্য দিতে হবে, আমি যে মিক্সারটা বলেছি। এবং এখানের সাথে আপনি চাইলে চিটা গুঁড়ো মিক্স করে দিতে পারেন। এবং 1.5 কেজি দানাদার খাদ্য হলে তার 3 গুণ কাঁচা ঘাস দিতে হবে। 1.5 কেজি 3 গুণ হচ্ছে যে 5 থেকে 6 কেজি তাকে কাঁচা ঘাস দিতে হবে 100 কেজির জন্য। এবং 1.5 কেজি যদি আপনি 100 কেজির জন্য দেন তাহলে সেখানে আপনার 1.5 কেজি খড়ও দিতে হবে। কাঁচা ঘাসে 3 ভাগের 1 ভাগ খড় দিতে হবে। সবগুলো যদি আপনি মিক্স করে দেন তাহলে হচ্ছে আপনার গরুটার প্রপার রেশন। যদি আপনার গরুর ওজন 200 কেজি লাইভ ওয়েট হয় তাহলে আপনার দানাদার খাদ্য লাগবে 3 কেজি এই রেশনটা, এবং আপনার লাগবে 6 কেজি কাঁচা ঘাস এবং এবং হচ্ছে 2 কেজি খড়। এর সাথে যদি আপনার কাঁচা ঘাস যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনার যখন কাঁচা ঘাসের অভাব থাকে সেক্ষেত্রে আপনাকে সাইলেজ দিতে হবে। এবং সাইলেজ দেওয়ার সময় গরুকে বা যে কোনো একটা খাদ্য পরিবর্তন করার সময় যেটা আপনাকে চিন্তা করতে হবে যে খাদ্যটা আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। একবারে হুট করে আপনি খাবার চেঞ্জ করবেন না। একবারে যদি আপনি হুট করে খাবার চেঞ্জ করেন তাহলে সেটা হচ্ছে যে গরুর জন্য ওখান থেকে টক্সিসিটি হতে পারে এবং পেট ফুলে যেতে পারে। এবং সাইলেজ দিলে তার সাথে আপনি 1% প্রতি 100 কেজি সাইলেজের সাথে 1 কেজি আপনি চাইলে এর মধ্যে খাবার সোডা দিতে পারেন। তাহলে হচ্ছে এই খাবার সোডাটা হচ্ছে আপনার ওই যে তার পেটের মধ্যে যে ফুলা বা গ্যাস হয় সেটা কিন্তু কমাবে। অনেক সময় সাইলেজ দিয়ে গরুর পেট ফুলে যেতে পারে। এবং গরুর একটা পপুলার একটা ইয়া হচ্ছে আপনার এটা হচ্ছে ইউরিয়া মোলাসিস। এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া বেল্টে উত্তরবঙ্গে প্রচুর প্র্যাকটিস করে, যে আপনার 10 কেজি খড়ের সাথে তার অর্ধেক পানি, তার অর্ধেক আপনার হচ্ছে চিটাগুড় এবং তার 10 ভাগের 1 ভাগ হচ্ছে ইউরিয়া। ইউরিয়া একটা অজৈব আমিষ, এটা গরু এটাকে ফার্মেন্ট করতে পারে এবং এখান থেকে আমিষটা সে এক্সট্রাক্ট করতে পারে, কিন্তু সেটা পরিমাণ মতো। তো এখানে হচ্ছে 10 কেজি খড়টা প্রথমে চপিং করে কেটে একটা 5 লিটার পানি নিয়ে তার মধ্যে ইউরিয়া এবং চিটাগুড়টা এমন ভাবে গুলাতে হবে যাতে কোনো অবশিষ্ট না থাকে। পরে ওই গুলানো যে চিটাগুড় এবং ইউরিয়াটা আছে সেটা খড়ের মধ্যে ছিটিয়ে উল্টাপাল্টা করে দিলেই তখন কিন্তু সেটা আপনার ওই যে সমস্যা সেটা কিন্তু আর হয় না। অর্থাৎ সেটা যদি আপনি মিক্স করে দেন, সেটা মিক্স করে আপনি কিন্তু গরুকে প্রতিদিন 2 থেকে 2.5 কেজি পর্যন্ত খাওয়াতে পারবেন। এবং এটা থেকে যে খড়টা হয় সেটা কিন্তু অনেক উন্নত জাতের খড় হয়ে যায় এবং সেটা অনেক খুব ভালো একটা গরুর জন্য। একটা গরু মনে করেন যে একটা মানুষের মতো বিরিয়ানি পাইলে যেরকম খায় সেরকম করে খাবে। তো এখান থেকে গরু খুব পুষ্টি পায় এবং গরু খুব গ্রোথ হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে বলে রাখি, সেটা হচ্ছে যে ইউরিয়া ট্রিটেড স্ট্র, অর্থাৎ যখন বর্ষাকালে খড় ভিজে যায় একটা প্রক্রিয়া আছে যেখানে হচ্ছে যে ইউরিয়া দিয়ে ভেজা খড়কে সংরক্ষণ করা যায়। তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, বর্ষাকালে যখন খুব বেশি বজ্রপাত হয় তখন আপনারা জমির যে আইলের ঘাস আছে, ছোট ছোট ঘাস আছে, সেগুলা কিন্তু গরুকে দিবেন না, কারণ এই সময় এখানের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে এবং গরু বর্ষাকালে কিন্তু নাইট্রেট পয়জনিং এ আমাদের দেশে অনেক মারা যায়। এবং সেটা হচ্ছে বিশেষ করে সন্ধ্যা যখন অন্ধকার থাকে ওই সময় যে ঘাসটা আছে, আইলের ঘাস, ছোট ছোট আলু ক্ষেতের ঘাস, তরমুজ ক্ষেতের ঘাস, এগুলো যদি গরুকে খাওয়ান গরু কিন্তু পেট ফুলে এবং পায়খানার সাথে রক্ত গিয়ে গরু শ্বাসকষ্ট হয়ে কিন্তু মারা যেতে পারে। নাইট্রেট পয়জনিং থেকে সাবধানে থাকবেন। ওই সময় আপনারা চাইলে সাইলেজ এবং খড়টা দিতে পারবেন। এবং গরু আসলে আপনি যদি প্রপার মেইনটেনেন্স, প্রপার খাদ্য দেন তাহলে তার ভিটামিন মিনারেলস যেগুলো আছে সেগুলো আপনারা যে ডি ভিটামিন আছে, আপনার সাথে সাথে যদি একটু গরু যেহেতু ওয়েট ক্যারি করতে হয়, গরুর কিন্তু যে বোন গুলো আছে সেগুলোকে কি হতে হবে, স্ট্রং হইতে হবে। বোন স্ট্রং হইলে গরুটা বেশি ওয়েট ক্যারি করতে পারবে। সেজন্য আপনারা কিন্তু যে চাইলে ডিসিপি পাউডার, যে ডাইক্যালসিয়াম ফসফেট পাউডার গুলো আছে সেগুলো খাদ্যে 1 চামচ, 2 চামচ, আধা চামচ, 3 চামচ এভাবে করে গরুর সাইজ এবং ওজন অনুযায়ী সেগুলো ব্যবহার করতে পারেন। এবং গরুকে কৃমিনাশক খাওয়ানোর পরে আপনারা চাইলে লিভার টনিক দিতে পারেন। এবং গরুর একটা জিনিস হচ্ছে যে আবাসন ব্যবস্থাটা অবশ্যই যেন গরুকে একটা নির্দিষ্ট সময়, যাতে আপনার একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রাখেন সেটা কোনো সমস্যা নেই, কিন্তু গরুকে অবশ্যই যেন নির্দিষ্ট একটা সময় 2-3 ঘন্টার জন্য একটা বাইরে একটা খোলা জায়গায় একটা ব্যারিকেড দিয়ে সেখানে বাঁশের বাইয়া দিয়ে কাঠে সেখানে একটু হাঁটা চলার ব্যবস্থা করতে। তাতে হবে কি, তার পায়ের মধ্যে, জয়েন্টের মধ্যে কোনো ব্যথা নামবে না এবং গরু অনাকাঙ্ক্ষিত পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা থেকে রক্ষা পাবে। ফলে গরুর আপনার খরচটা অনেক কমে যাবে। এবং আপনার যে পরিষ্কার পানির জন্য আপনি ব্যবস্থা করবেন সবসময়, মানে যেগুলো ভালো পানি, ডিপের পানি, সেগুলো খাওয়াবেন। তাহলে হচ্ছে যে গরুর যে পেটের মধ্যে কোনো ধরনের পীড়া হবে না এবং কোনো ডায়রিয়া হবে না। এবং গরুর যে চারি সেটাকে অবশ্যই, এবং গরুর যে শেডের ফ্লোর সেটাকে অবশ্যই ডিটারজেন্ট দিয়ে বা ব্লিচিং পাউডার দিয়ে সবসময় ভালো করে পরিষ্কার করবেন। তাতে হচ্ছে ইনফেকশন লোডটা ছড়াবে না। এবং গরুর খাদ্য চারি এবং সবসময় ক্লিন রাখবেন। সেটা হার্ড ব্রাশ দিয়ে, যে আপনার যে হার্ড ব্রাশ আছে সেটা দিয়ে ভালো করে ঘষে চারি এবং ফ্লোরটা ভালো করে ক্লিন করে দিবেন। এবং আপনাদের গরুটা কিন্তু বিক্রির জন্য আপনাকে টার্গেট কাস্টমার হিসাব করতে হবে। টার্গেট কাস্টমার কোথায় আছে
তাদেরকে ধরার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহার করতে হবে। সেখানে একটা ভালো পেজ খুলে আপনার গরুর ছবি, ট্যাগ নাম্বার এবং সেগুলো দিয়ে একটা নির্দিষ্ট প্রোফাইল করে আপনি চাইলে গরুগুলোকে টার্গেট কাস্টমারের কাছে ভালো দামে বিক্রি করতে পারেন এবং আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিত্তি করে আপনি কিন্তু অনেক বেশি লাভবান হতে পারেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।